হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফি। বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফিতে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। দেখো, আজকে খুব বেশি কথা বলবো না, তার কারণ ভিডিওটা অনেক লং হতে চলেছে, অনেকগুলো প্রশ্নের উত্তর দিতে হবে। তার পূর্বে কিছু কথা আমাকে বলতেই হবে। দেখো, তোমাদের ক্লাইমেটোলজি থেকে যে কোশ্চেনগুলো দিয়েছিলাম তার মধ্যে একটা কোশ্চেন দেখো তোমরা স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে বক্ররেখার বা বৃত্তাকারে বণ্টিত সমচাপ রেখার সমান্তরালে, সমচাপ রেখাগুলো কেমন বক্ররেখায় বা বৃত্তাকারে বণ্টিত, সেই সমচাপ রেখার সমান্তরালে প্রবাহিত বায়ুকে আমি এখানে অ্যান্সার দিয়েছিলাম গ্রেডিয়েন্ট বায়ু। এবার আমার ওখানে কমেন্ট সেকশানে, ভিডিওর কমেন্ট সেকশানে দুজন কমেন্ট করেছে যে স্যার ওটা জিওট্রপিক বায়ু হবে। অত্যন্ত ভালোভাবেই করেছে। তো সেইখানে আমার তো দায়িত্ব যে উত্তরটা চেক করে দেওয়া। তো আমি জানিয়েছি যে ওটা গ্রেডিয়েন্ট বায়ুই হবে, যতদূর আমার সম্ভবত মনে হয়, আমার যতটুকু ধারণা রয়েছে। আমি আরেকবার দেখলাম, তো সেখানে আরেকজন ঢুকে মানে ওখানে আরও নেগেটিভ কমেন্ট করেছে, সেটা আমি পরে আসছি। তো দেখো, আমি তোমাদেরকে বলি যে তোমাদের সকলের সম্মিলিত জ্ঞানের কাছে আমার জ্ঞান অত্যন্ত নগণ্য। ভুল হতেই পারে মানুষ মাত্রে। আমি চেক করলাম এবং আমার যতদূর ধ্যান ধারণা রয়েছে, জ্ঞান আছে এটা সম্পর্কে, আমার মনে হয় যে জিওট্রপিক বায়ুটা হচ্ছে সমচাপ রেখা, যে সমচাপ রেখাগুলো সোজা বা সরল রৈখিক পথে অবস্থান করে। অর্থাৎ সমচাপ বিন্দুগুলো যখন এমনভাবে অবস্থান করবে যে সেটা দিয়ে যে কাল্পনিক রেখাটা যদি যোগ করি সেই সমচাপ রেখাটা সরল রৈখিক হবে, এবং সেই সরল রৈখিক সমচাপ রেখার বা আইসোবারের সমান্তরালে যে বায়ুটা প্রবাহিত হয় তাকে জিওট্রপিক বায়ু বলে। এবার এক্ষেত্রে দুটো বল কাজ করে, একটা হচ্ছে চাপ গ্রেডিয়েন্ট বল, আর একটা হচ্ছে কোরিওলিসিস বল। চাপ গ্রেডিয়েন্ট বল হচ্ছে যে উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে বাতাস ছুটে চলে, তার ফলত সেখানে চাপ গ্রেডিয়েন্ট বলের সৃষ্টি হয়। কোরিওলিসিস বলটা যেন পৃথিবীর ঘূর্ণনের ফলে সৃষ্টি হয়। এবার দেখো, এখানে গ্রেডিয়েন্ট বায়ুটা কি না, গ্রেডিয়েন্ট বায়ুটা হচ্ছে যে সমস্ত সমচাপ রেখাগুলো বক্রাকারে বা বৃত্তাকারে অবস্থান করে তার সঙ্গে সমান্তরালে যে বায়ু প্রবাহিত হয় তাকে গ্রেডিয়েন্ট বায়ু বলে। এক্ষেত্রে তিনটে বল কাজ করে, একটা হচ্ছে চাপ গ্রেডিয়েন্ট বল, একটা কোরিওলিস বল, আর তার সঙ্গে একটা বল হচ্ছে যেটা হচ্ছে কেন্দ্রাতিক বল। কেন্দ্রাতিক বল কি না, কেন্দ্রমুখী বলের বিপরীত বল। অর্থাৎ কোনো ঘূর্ণমান বস্তুর কেন্দ্র থেকে বাইরের দিকে যে বল ঠেলে দেয় তাকে কেন্দ্র বহির্মুখী বা কেন্দ্রাতিক বল বলা হয়। এই কেন্দ্রাতিক বলের কারণেই কিন্তু গ্রেডিয়েন্ট বায়ুটা হচ্ছে বেঁকে যায়। ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি জিওট্রপিক বায়ুরই একটা সম্প্রসারিত রূপ হচ্ছে গ্রেডিয়েন্ট বায়ু। এবার তোমাদেরকে আমি প্রত্যেককে বলবো, একটু যারা এখানে ভিডিও আমার দেখো, জিওগ্রাফির সকলেই আছো, তোমরা প্রত্যেকে একটু যার যা বই আছে, সোর্স আছে, এইটা একটু ভেবে দেখো তো যে এই অ্যান্সারটা কী হতে পারে। এবার আসি, দেখো, একটি আমাকে কোথাও ব্রো বলেছে, তার মানে আমি তাকে দাদাই ধরছি। তিনি কমেন্ট করেছেন যে এটা আপনি যে বইটা পড়েছেন ভুল বলেছেন। সেটা নয়, ঠিক আছে, ভুল পড়েছেন। তিনি সব জায়গাতেই, সব ভিডিওতেই দেখছি ঢুকে কমেন্ট করেছে, এবং সেখানে তিনি নেগেটিভ কমেন্ট করেছেন এবং ডিমোটিভেট করার মতো করেছেন। এবার দেখো, কিছু জন থাকবে, সবাইকে আমি কন্ট্রোল করতে পারবো না। বিভিন্ন সমাজে বিভিন্ন ধরনের মেন্টালিটির মানুষ হয়, আমি কারো সম্পর্কে খারাপ কথা বলতে চাই না। কিন্তু উনি কোথাও বলেছেন তোমার কোশ্চেনগুলো খুব চিপ কোয়ালিটি, মানে লো কোয়ালিটির, বা এগুলো খুব ফ্ল্যাট কোশ্চেন। আরে দেখো, যদি আমার কোশ্চেন মানে লো কোয়ালিটির হয়, তোমার যদি মনে হয়, তুমি দাদা ভিডিওগুলো দেখছো কেন, তুমি কেন আমাকে ফলো করছো, তোমার তো আপনার দরকার নেই দেখার। হ্যাঁ, যাদের মনে হবে প্রয়োজন আছে তারা দেখবে। হ্যাঁ, স্পষ্ট কথা। আপনি প্রত্যেকটা ভিডিও দেখছেন, সেখানে গিয়ে বিভিন্ন নেগেটিভ কমেন্ট করছেন, কাউকে সম্মান না দিতে পারলেন, কারো প্রচেষ্টাটাকে সম্মান না দিতে পারলেন, কেন এই ধরনের কথাবার্তা বলেন? হ্যাঁ, মানুষকে উৎসাহিত করতে হয়। আপনি এত পণ্ডিত, আপনি সমস্ত জায়গায় দেখছি ঢুকে করেছে, এরকম পাণ্ডিত্য ফলানো কিছু মানুষ থাকে। আমি সাইকোলজির বইও পড়াশোনা করি, পলিটিক্যাল সায়েন্স আরও অনেক বই পড়াশোনা করি। এরকম কিছু মানুষ থাকে যারা নিজেদেরকে একটু শো অফ করতে চায়। তোমরা যদি অনলাইন কোথাও কোচিং করো বা সেখানে কোথাও যাও, দেখবে তোমরা ডিমোটিভেট হয়ে যাও। এরকম কিছু মানুষ থাকে যারা ওভার স্মার্টনেস দেখায় বা শো অফ করে, তখন তোমার মনে হয় আমাদের থেকে এরা কত অ্যাডভান্স এগিয়ে আছে, কত পড়াশোনা করে রয়েছে। ফলত অনেকের কিন্তু কনফিডেন্স লো হয়ে যায়, অথচ সে নিজে অনেক কিছু জানে, কিন্তু কেউ শো অফ করছে বলে তাকে দেখে সে হয়ে যায়। তো দেখো দাদা, তুমি যদি খুব বড় মানে মহাপণ্ডিত হও বা তোমার মধ্যে প্রচুর নলেজ থাকে, আমার মতো ছোটো ক্ষুদ্র চ্যানেলে তুমি কেন দাদা এখানে এসে ইন্টারাক্ট করছো, সবাইকে ডিমোটিভেট করছো? তুমি এখান থেকে স্কিপ হয়ে যাও বা লেফট হয়ে যাও। এরকম মানে আমার কেউ ভিডিও দেখবে এরকম আমার দরকার নেই, পরিষ্কার কথায়। অপ্রিয় কথা হলেও কথাগুলো বলতে বাধ্য হচ্ছি প্রত্যেকটা জায়গায় ঢুকে। যাই হোক, আমি কাউকে খারাপ বলছি না, যদিও কাউকে খারাপ আমার কথাগুলো লেগে থাকে আমি ক্ষমা প্রার্থী। যাই হোক, চলো চলে যাচ্ছি পরবর্তী আলোচনায়। আচ্ছা, চলো
চলে যাচ্ছি এবার 28 থেকে শুরু হবে। দেখো 28-এর প্রশ্নটা কি বলছে, কোন দুটি স্তরকে একত্রে সোলাম বলে? এটা হচ্ছে এ এবং বি স্তরকে। পরবর্তী প্রশ্ন দেখো, মৃত্তিকা পরিলেখ সুস্পষ্টভাবে গড়ে ওঠে, এটা হচ্ছে আর্দ্র অঞ্চলে। তাহলে আর্দ্র অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হয়, তাহলে বৃষ্টিপাত হলে কী হবে, ধৌতকরণ প্রক্রিয়া ভালো হবে, লিচিং ভালো হবে, ফলত স্তরগুলো সব সমৃদ্ধ হবে। মানে ধরো এ স্তর থেকে খনিজ পদার্থ বি স্তরে যাবে, তাহলে ফলত প্রত্যেকটা প্রোফাইলের প্রত্যেকটা স্তর কিন্তু আদর্শ পরিলেখ হতে গেলে যেটা দরকার সেটা কিন্তু সেটাতে সেই স্তরটা গড়ে উঠবে। আচ্ছা, তারপরের প্রশ্ন দেখো, লিট্টার স্তর বলা হয় কাকে? এইটা O1 স্তরকে। দেখো ও স্তরটা হচ্ছে এ স্তরেরও উপরে থাকে, সবচেয়ে উপরের স্তর, পাতলা স্তর, যেটা কিন্তু জৈব পদার্থ সমৃদ্ধ, যেখানে উদ্ভিদ এবং প্রাণীদের যে সমস্ত দেহাবশেষ সেগুলো কিন্তু অর্ধবিয়োজিত এবং অর্ধবিয়োজিত থেকে বিয়োজিত অবস্থায় থাকে, জৈব পদার্থ মিশ্রিত একটা স্তর, তাই তো? আচ্ছা, তোমাদের একটা ছবি দেখিয়ে দিই এখান থেকেই ডাইরেক্ট। দাঁড়াও, তোমাদের আমি ছবি দেখিয়ে দিচ্ছি। আমার চার্ট আছে, দেখো মৃত্তিকা সয়েলের চার্ট। এখানে দেখো ও স্তর আমি কালারটা এমনি বোঝার জন্য করেছি। দেখো জৈব পদার্থ মিশ্রিত স্তর, এ স্তর আছে, বি স্তর আছে, তারপরে এই স্তরের সঞ্চয় হচ্ছে, এ স্তর থেকে বিধৌত অংশ এসে বি স্তরের সঞ্চয় হচ্ছে, সি স্তরটা হচ্ছে রেগুলিট, এটা হচ্ছে এই ডি স্তর যেটা মূল শিলা পেরেন্ট রকটা, এটাই কিন্তু আবহবিকারজনিত কারণে হোক যাই হোক এটা কিন্তু ভেঙে রেগুলিতে পরিণত হয়। ঠিক, ওকে, চলো পরবর্তী প্রশ্ন আলোচনায় চলে যাই। আচ্ছা, আমরা 30 নম্বর প্রশ্নটা করলাম। এবার দেখো 31 নম্বর প্রশ্নটা, অন্তঃমৃত্তিকা বলা হয় এ স্তরকে, বি স্তরকে, সি স্তরকে, এ বি এবং সিকে, এটা হচ্ছে বি স্তরকে অন্তঃমৃত্তিকা। আচ্ছা, হিউমিক স্তর বলে A1 স্তরকে। মৃত্তিকার হার্টব্যান্ড গড়ে ওঠে কোন স্তরে? এইটা B2 স্তরে। আচ্ছা, আদর্শ পরিলেখ দেখা যায় কোন মাটিতে? এইটা অলওয়েজ হবে পটসল মৃত্তিকা, তাই তো? এখানে কিন্তু একটা আইডিয়াল প্রোফাইল দেখা যায় বা আদর্শ প্রোফাইল দেখা যায়। এখানের প্রত্যেকটা স্তর, মৃত্তিকার পরিলেখের প্রত্যেকটা স্তর কিন্তু সুস্পষ্ট। আচ্ছা, তারপর 35-এরটা দেখো, মৃত্তিকায় বিশেষ স্তর এল দেখা যায় কোন মাটিতে? এটা হচ্ছে পিট। আচ্ছা, তারপর দেখো পটসল মৃত্তিকার B2 স্তরে হিউমাস, আয়রন অক্সাইড, কর্দমকণার সাথে দৃঢ়ভাবে সংবদ্ধ হয়ে যে কঠিন পিণ্ড গড়ে ওঠে তাকে কি বলে? তাকে দেখো ওরস্টেন বলে। ডাব, মূল, ওরস্টেন কোনোটি নয়, এটা হচ্ছে ওরস্টেন। চলো পরবর্তী প্রশ্ন আলোচনায় চলে যাই। বলছে ভূপৃষ্ঠ থেকে ভূ অভ্যন্তরে আদিশিলা পর্যন্ত পর্যায়ক্রমিক মৃত্তিকার স্তরগুলির উলম্ব প্রস্থচ্ছেদকে বলা হয় মৃত্তিকা পরিলেখ বা সয়েল প্রোফাইল। দেখো কিছু ইজি কোশ্চেন এসএসসিতে আসবে। দেখো তোমাদেরকে আমি কিন্তু যে এমন কিছু খুব সহজ কোশ্চেন থাকে যেগুলো তোমরা এমনিতেই পারবে, সেগুলোকে একটু উপেক্ষা করেই দিচ্ছি, কিন্তু এমন কিছু সহজ কোশ্চেনও থাকবে যেগুলো আসবে, ফলে কি আমি সেগুলো কি ছেড়ে দেবো, মানে সাজেশনে দেবো না? সেটা তো নয়। সেক্ষেত্রে তোমার দেখে যদি মনে হয় যে এই কোশ্চেনটা খুব ইজি, তাহলে এটা লো কোয়ালিটি। দেখো এসএসসিতে অত কঠিন কোশ্চেন আসে না নেট সেটের মতো। যদি ইম্পর্টেন্ট হয় আমি সেটা দিতে কেন আছে। ধরো তোমাকে বললো চিরগধূলির অরণ্য কাকে বলা হয়? চিরগধূলি, তাহলে কী হবে? সেটা নিরক্ষীয় বৃষ্টি অরণ্য। এত বৃষ্টিপাত হয়, এত গাছপালা মানে পাতাগুলো এমনভাবে অবস্থান করে যে তার নিচে ভূপৃষ্ঠে মানে মাটিতে সূর্যালোকই পৌঁছায় না। তারপর দেখো পরের প্রশ্ন হচ্ছে, জনকশিলা থেকে প্রাপ্ত রঙের মাটি বলে? এটা হচ্ছে লিথোক্রমিককে। তারপরে প্রশ্ন দেখো, কে প্রথম মাটির অম্লত্ব এবং ক্ষারকত্ব বোঝাতে পিএইচ শব্দটি ব্যবহার করেন? এটা হচ্ছে সোরেনসেন 1912 খ্রিস্টাব্দে। কলয়েড সম্পর্কে প্রথম ধারণা দেন থমাস গ্রাহাম। আচ্ছা, মৃত্তিকা কণার একে অপরকে আকর্ষণ করে ধরে রাখার ক্ষমতাকে কি বলা হয়? সংশক্তি বল। মাটির সচ্ছিদ্রতার নির্ণয়ের সূত্র হচ্ছে 100 মাইনাস স্তূপ ঘনত্ব বাই পদার্থ ঘনত্ব ইন্টু 100। দেখো আমার কথাগুলো একটু কেমন হচ্ছে, তার কারণ হচ্ছে এই যে প্রথমে যে কথাগুলো বললাম, কাউকে তো খারাপ বলতে আমি ভালো লাগে না, রুচিতে আসে না, বলতেও চাই না, কিন্তু বাধ্য হয়ে বললাম, আমারই কিন্তু খারাপ লাগছে আর কি। যাই হোক, তারপরে 43-এরটা দেখো, সাধারণ মাটিতে বাল্ক ডেনসিটি হয়, এটা বিয়ের উত্তরটা হবে 2.6 থেকে 2.8। কেমন? আচ্ছা চলো, বেশি সময় নেবো না, পরবর্তী প্রশ্নে চলে যাই। অনেকগুলো প্রশ্ন কভার করতে হবে, তার কারণ হচ্ছে এই চ্যাপ্টার থেকে প্রচুর কোশ্চেন রয়েছে, কোনটা ছাড়বো কোনটা ধরবো এটা কিন্তু খুব টাফ হয় এই চ্যাপ্টারটা থেকে। এর পরের চ্যাপ্টারটা কিন্তু এনভায়রনমেন্টাল জিওগ্রাফি থেকে অত বেশি প্রশ্ন নেই, সেই জন্য এটা আমি যাতে তোমরা কমন পাওয়ার একটা চান্স থাকে সেই জন্য এত কোশ্চেন আমি সিলেকশন করেছি। মাটির ঘনত্বের সূত্রটি হলো কঠিন পদার্থের ভর বাই মাটির আয়তন। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, মাটির রং নির্ণয়ে ব্যবহৃত হয় কালার চার্ট। তোমরা যখন প্র্যাকটিক্যাল করতে গেছো তখন তোমরা কালার চার্টে মেলাতে তোমরা সকলেই জানো। আচ্ছা, পিএইচ স্কেলের মান প্রশমিত বলা হয় যখন
এটার মান 7 থাকে। পেডনের ব্যাস হচ্ছে 10 সেমি। ক্যারেল ও ভ্যালু হয় ড্যাশ মৃত্তিকার ভাগ, এইটা হচ্ছে কৃষ্ণ মৃত্তিকার ভাগ। শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা হচ্ছে লবণাক্ত মৃত্তিকাকে বলে। ঠিক আছে, তারপর দেখো পন্ডাস শব্দের অর্থ হচ্ছে ওজন। অনুপোষক বা ট্রেস এলিমেন্ট কয়টি? এটা অ্যান্সার হবে 4টি। আচ্ছা চলো তারপর পরবর্তী দেখো যে কার মৃত্তিকার শ্রেণীবিভাগটি ইউএসডি এর শ্রেণীবিভাগ নামে পরিচিত? স্মৃত ও থ্রপের। কে মৃত্তিকাকে আঞ্চলিক, অনাঞ্চলিক এবং আন্তঃআঞ্চলিক ভাগ করেন? এটা হচ্ছে মারবাট। ল্যাটেরাইট মৃত্তিকার নামকরণ করেন বুকানন। কবে করেন? না 1807 খ্রিস্টাব্দে। সোলোনেজ মৃত্তিকার নামকরণ করেন হিলগার্ড। সয়েল সার্ভে স্টাফ অবস্থিত ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে, তাই তো। আন্তঃআঞ্চলিক মৃত্তিকার উদাহরণ হলো পর্জল, চার্নোজেম, পলল মাটি, না রেঞ্জিনা। এটা হচ্ছে রেঞ্জিনা। আচ্ছা, সিলিকা সমৃদ্ধ ডিউরিকাস্টকে বলে বা ডুরিকাস্টকে বলে সিলিক্রিট। জলাভূমির মৃত্তিকাকে বলে হিস্টোসল। আসঞ্চন বল মৃত্তিকার ড্যাশ ধর্ম, এটাই মৃত্তিকার ভৌত ধর্ম। লিতসল, রেগোসল হলো অনাঞ্চলিক মানে বৈরাঞ্চলিক, অন্য অঞ্চল থেকে আসে, এই যেমন পলিমাটি হবে, বেলে মাটিও হয় উদাহরণে। আচ্ছা, লিতসল রেগোসল তো হলোই। আচ্ছা, পরবর্তী প্রশ্ন হচ্ছে আঞ্চলিক মাটিকে পেডালফার ও পেডোকালে ভাগ করেন হচ্ছে মারব্যাট। আমার অ্যাকচুয়ালি একটু দেখতে সমস্যা হচ্ছে, ফোনের ওপর দিয়ে দেখছি তো। আচ্ছা, বৃষ্টির জল মাটির ওপর দিয়ে গড়িয়ে যাওয়ার সময় মাটিকে স্তরে স্তরে সমানভাবে ক্ষয় করলে তাকে বলে, এটা সিট বা স্তর ক্ষয়। ঠিক আছে। আচ্ছা, তারপর রিল, তারপর গালি, তারপর র্যাভাইন, এইগুলো পরপর থাকে মৃত্তিকা ক্ষয়। আচ্ছা, জলের প্রবেশতা কম এঁটেল মাটিতে, এঁটেল মাটির তাই জন্য জল ধারণ ক্ষমতাও বেশি। র্যাভাইন ক্ষয়ের ফলে সৃষ্ট ক্ষয়প্রাপ্ত ভূমিভাগকে বলে বধভূমি, ব্যাডল্যান্ড, টেরা রসা। আর ডিএডটা এ ও বি, এখানে দেখো একটু চালাকি করে কোশ্চেনটা আর কি দিয়েছে, দুটো একই, বধভূমি আর ব্যাডল্যান্ড, দেখো তাহলে ডিএডটা অ্যান্সার। আচ্ছা, ঢালে ফিতাকৃতি চাষকে বলে ফালি চাষ। আচ্ছা, তারপরে প্রশ্ন হচ্ছে ঋজুতাবিহীন কিছুটা বাঁকাচড়া বৃক্ষের বিন্যাসকে বলে ক্রাম হলচ। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন মৃত্তিকা ক্ষয় রোধের উপায়গুলি হলো, দেখো এইখানের কিন্তু বি আর সি, একটা হচ্ছে মৃত্তিকা ক্ষয় রোধের উপায়গুলি হলো, বি হচ্ছে বৃক্ষছেদন তো হবেই না, গাছ কেটে নিলে মৃত্তিকা বেশি ক্ষয় হয়ে যাবে, ঝুম চাষ বন্ধ, আর একটা হচ্ছে সমোন্নতি চাষ। তারপর পরবর্তী প্রশ্ন মধ্যপ্রদেশের চম্বল উপত্যকায় ব্যাটল্যান্ড কী নামে পরিচিত? এটা বি এর অ্যান্সার বেহর। কোন গাছ মাটির গুণগত মান হ্রাস করে? ধুপি। সারা বছর আর্দ্রতা বোঝাতে ড্যাশ শব্দটি ব্যবহার করা হয়? উইডিক। পরবর্তী প্রশ্ন মৃত্তিকা সংরক্ষণের উপায় হলো মালচিং, সারা বছর চাষ, জৈব সার ব্যবহার, সবকটি। দেখো যেখানে সবকটি থাকে বেশিরভাগ ক্ষেত্রে অ্যান্সার হয়, কারণ এটা আমরা দেখেছি। আচ্ছা, আমি তোমাদের বলে রাখি, তোমরা আমার এতে ভিডিওর যে লিস্ট আছে সেখানে গিয়ে দেখতে পারো কোন 5টা সেরা স্ট্র্যাটেজি মেনটেন করলে পরীক্ষার হলে কিন্তু তুমি আন্দাজেও এমসিকিউ ঠিক করে ফেলতে পারো, সেই ভিডিওটা তোমরা অবশ্যই দেখো। আচ্ছা, আকৃতি অনুসারে স্বাভাবিক উদ্ভিদ কয় প্রকার? এটা হবে 3 প্রকার। যে নির্দিষ্ট উষ্ণতায় উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি হয় তাকে বলা হয় কাম্য উষ্ণতা। আচ্ছা, উদ্ভিদের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় সর্বোচ্চ উষ্ণতা সর্বোচ্চ 40 আর সর্বনিম্ন হচ্ছে 6 ডিগ্রি, তাহলে 6 থেকে 40-এর মধ্যে হলেই হবে। যে সকল উদ্ভিদ পূর্ণ সূর্যালোকে বৃদ্ধি পায় তাদের বলা হয় হেলিওফাইট, আর যারা পূর্ণ সূর্যালোক পছন্দ করে না তাদের স্কিওফাইট বা ছায়াপ্রেমী উদ্ভিদ বলা হয়। আর দেখো তার সঙ্গে দুটো আছে, ওগুলো একটু বলে দিই, ফ্যাকাল্টেটিভ হেলিওফাইট আর তার সঙ্গে যদি থাকে ফ্যাকাল্টেটিভ স্কিওফাইট। এই আগের দুটো হলো হেলিওফাইট আর স্কিওফাইট, এগুলো তো উদ্ভিদরা যারা আলোকে পছন্দ করে আর একজন কম পছন্দ করে। এবার ফ্যাকাল্টেটিভ হচ্ছে বিভাগ ভিত্তিক, যেমন যেমন বলে থাকি যে আর্টস ফ্যাকাল্টি, সায়েন্স ফ্যাকাল্টি, তার মানে এই ফ্যাকাল্টেটিভ হচ্ছে একটা অবস্থান, যে ফ্যাকাল্টেটিভ হেলিওফাইটকে না, যে সমস্ত উদ্ভিদের গ্রোথটা, বিকাশটা কিন্তু ওই আলোর, যেখানে প্রচুর আলো পড়ে সেই জায়গায় হলে খুব ভালো হয়। আর ফ্যাকাল্টেটিভ হচ্ছে যেটা স্কিওফাইট, যে সমস্ত জায়গা অন্ধকারাচ্ছন্ন সেই সব জায়গায় যে সমস্ত উদ্ভিদের গ্রোথটা ভালো হয়, বিকাশটা, বৃদ্ধিটা ভালো হয়, সেই ধরনের উদ্ভিদকে বলা হচ্ছে ফ্যাকাল্টেটিভ স্কিওফাইট। আচ্ছা, তারপরে দেখো ক্ষুদ্র আলোক পর্বের উদ্ভিদ হচ্ছে ডালিয়া, তামাক, ধুতুরা আর সবকটি। আচ্ছা, তারপর দেখো জিনিয়া হলো এটা আলোকপ্রেমী। উদ্ভিদ বিজ্ঞানী রন কিয়ার স্বাভাবিক উদ্ভিদের শ্রেণীবিভাগ করেন 1934 সালে।
ফটিক অঞ্চলের গভীরতা 200 মিটার। ফটিক অঞ্চল কি না, সূর্যরশ্মি, সূর্যর আলো বা সূর্যালোক সমুদ্রের যত গভীরতা পর্যন্ত আর কি সমুদ্রের আলো এই সূর্যের আলো পৌঁছায়, সেটাকেই বলা হয় ফটিক অঞ্চল। এটার হচ্ছে গভীরতা 200 মিটার। দেখো আজকে এই ভিডিওটায় আমি 80 পর্যন্ত প্রশ্ন আলোচনা করলাম। তোমাদের এখনও 30-40টা প্রশ্ন আছে, আমার সেগুলো রেডি হয়ে গেছে, আর আমি সেইগুলো তোমাদের কাল সকালেই আমার টিউশনগুলো সেরে আমি তোমাদেরকে কিন্তু ভিডিও করে আপলোড করে দেবো। তারপর রাত্রির দিকে তোমাদের আমি এনভায়রনমেন্টাল জিওগ্রাফি থেকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তোমরা ভালো থেকো, তোমাদের যাতে তোমাদের সুবিধা হয়, তোমাদের পরীক্ষা ভালো হয়, আমি সেই জন্যই সাজেশনগুলো করছি। অনেক খাটুনি, সারাদিন খাটুনি এগুলো নিয়ে, একা হাতে লেখা টেকা। তো যাই হোক, তোমরা এমন কিছু কমেন্ট করো না, দুটো একটা সিলি মিস্টেক ভুল হতে পারে, আমি চেক করে নেবো, কনফিউশন থাকতে পারে, আমার ধারণাগত ভুল থাকতে পারে, কিন্তু এমন অসম্মানজনক কিছু বলো না, কিন্তু আমিও চাই না কাউকে বলতে। বেশ ভালো থেকো, গুড নাইট।